পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক। সুন্দর একটা মনোরম পরিবেশে 160টা চলচ্চিত্রের অভিনেতা ইকবাল ভাইয়ের সঙ্গে আজকে আড্ডা দিচ্ছি। মোহাম্মদ ইকবাল হোসেন, ওনার থিয়েটার জীবন, অভিনয় জীবনের আগে থিয়েটার জীবন 12 বছর, আর অভিনয় জীবন, স্ক্রিনের অভিনয় জীবন 25 বছর। বিশাল অভিজ্ঞতার ঝুলি ওনার, অভিজ্ঞতার ঝুলিতে বিশাল বড় একটা অভিজ্ঞতার ঝুলি। ওনার সেই অভিজ্ঞতা থেকে কিছু জিনিস আজকের আড্ডায় হয়তো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। চলেন আজকে ইকবাল ভাইয়ের সঙ্গে আড্ডা দিই। ইকবাল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। পিয়াল ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই, আপনার প্রথম অভিনয়ের যে ইচ্ছাটা কবে থেকে কিভাবে আসলো? অভিনয়ের ইচ্ছা বলতে গেলে তো আসলে আমার অভিনয়ের কোনো ইচ্ছাই ছিল না একসময়। মানে থিয়েটার, অভিনয় এগুলোর কোনো আইডিয়াই ছিল না। হঠাৎ একদিন আমার বাবা বললেন যে, ইকবাল, সুভাষ সিংকে চেনো? আমি বলি, হ্যাঁ চিনি সুভাষ কাকা। তখন আমার ফ্রেন্ড হয়, তুমি তো জানো উনি থিয়েটার করে, থিয়েটারের ভাইস প্রেসিডেন্ট। তো সে আমাকে তোমার কথা বললো, তোমাকে আজকে থিয়েটারে যেতে বলছে, ছবি নিয়ে যাও, ফর্ম দেবে, ফিল আপ করে ভর্তি হয়ে যাও, আমাকে বলছে। তখন আমি থিয়েটারে ভর্তি, ওখানে তো নাটক হয়। আমি হ্যাঁ আমি যাব। সন্ধ্যায় গেলাম, যে ফর্ম নিলাম, বাসায় এসে ফিল আপ করলাম, ছবি জমা দিলাম। পরের দিনই গিয়ে জমা দিলাম। জমা দেওয়ার পর আমি ভর্তি হয়ে গেলাম। নিয়মিত যাওয়া, সন্ধ্যার সময় 6টার সময় প্রতিদিন যাইতাম থিয়েটারে। তখন একটা রিহার্সাল চলতেছিল, সেম সাইড নাটক, সেম সাইড, হ্যাঁ হ্যাঁ চলছিল। তো আমি যাইতাম, বসে থাকতাম, দেখতাম। হঠাৎ একজন আর্টিস্ট আসে না, ডিরেক্টর দীপক কাকা, উনি আমাকে বললো যে, ইকবাল তুমি একটু দাঁড়াও, প্রক্সি দাও। তা আমি প্রক্সি দিলাম। প্রক্সি দিলাম 4-5 দিন 6 দিন আমি রিহার্সালটা দেখেছি। দেখার পরে আমি, আমার অনেকটা আয়ত্তে আসছে এই ক্যারেক্টার। তো উনি বলতেছে, আমি বলে যাচ্ছি। একটা পর্যায়ে পরের দিনও সে আসেনি, আমাকে দাঁড় করাইছে। আল্লাহর কি রহমত, ওই ক্যারেক্টারটা আমাকে করতে হয়েছে। এটা প্রথম আর কি হ্যাঁ, জীবনে, প্রথম। মানে এবং প্রথম আপনি থিয়েটারে অভিনয় করলেন, মঞ্চে অনেকগুলো মানুষের সামনে। হ্যাঁ এবং মঞ্চে অভিনয়ের একটা সুবিধা আছে, ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যায়, হ্যাঁ, দর্শকের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। তাৎক্ষণিক তো প্রতিক্রিয়া পাওয়া আপনার যায়। প্রথম ডায়লগটা দেওয়ার পরে বা ওই দিন তো অবশ্যই হাততালি পেয়েছেন, সেই অনুভূতিটা কি? অনুভূতি অনেক কঠিন অনুভূতি আসলে। প্রথম মঞ্চে যাওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। অন্যরকম একটা মানে দুনিয়ায় চলে যেতে হয় আর কি। আমি গেছিলাম আর কি, তখন যে আমি আজকে শো করব, উইন্সের পাশে দাঁড়ানো, কখন আমার এন্ট্রি, কখন আমি এই যে ব্যাপারটা, সামনে দর্শক সব বিগ বিগ দর্শক ভিআইপি বসে আছে, এদের সামনে আমাকে অভিনয় করতে হবে। তা ওভারকাম করতে পারছি আর কি, ভালোভাবেই শো শেষ করলাম। তারপরে একের পর এক প্রতিটা প্রোডাকশনেই আমি ভাইটাল কাজটি থাকতাম আর কি। এবং লাস্ট একটা করলাম কিনু কাহারের থিয়েটার, এখন বোধহয় এটা প্রাচ্যনাথ করে। কিনু কাহারের থিয়েটারের ভার ক্যারেক্টারটা আমি করেছিলাম। হ্যাঁ, দুর্দান্ত। তো 2 মাস রিহার্সাল করে শো করলাম আমরা একটা কম্পিটিশনে। দারুণ একটা গল্প। কিনু তারপরে সেই কাহারের, রাজবাড়ির থিয়েটার থেকে ঢাকায় স্ক্রিনের সামনে দাঁড়ানোর ঘটনাটা কিভাবে হলো? এটা আরেক ম্যাজিক। থিয়েটার করতাম, এর মধ্যে আমি একটা চাকরিতেও জয়েন করলাম, ওষুধ কোম্পানিতে, মেডিসিন কোম্পানিতে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম রাজবাড়িতে। আর থিয়েটারও করতাম, যাওয়া আসা করতাম। যে ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম। আমি আবার বুনিয়াদি ক্রিকেটার এবং ব্যাডমিন্টন খেলোয়াড় আর কি, আমার ফ্যামিলিগতভাবে। আচ্ছা, মানে আপনি ক্রিকেটও খেলতে পারেন? হ্যাঁ, আমি ক্রিকেট ঢাকাতে আমি 7 বছর খেলেছি, সেকেন্ড ডিভিশনে। লাস্ট আমি 97 সালে। অথচ আপনাকে এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগে দেখা যায় না কেন? আমি জানি না, আমাকে জানানোই হয় না। জানে না, অনেকে জানেও কিংবা খবর দেয় না, জানি না। আমি শুনি যে অমুক জায়গায় সেলিব্রিটি ক্রিকেট হচ্ছে, হয়তো যে একটু দু একটা ফুটেজও দেখি, যারা বল ধরতে পারে না, ব্যাট ধরতে পারে না, তারা সেলিব্রিটি ক্রিকেট খেলে। অথচ আমরা নিয়মিত খেলে আসছি। এই বাংলাদেশের ফারুক ভাই থেকে শুরু করে, ফারুক ভাই, বুলবুল ভাই থেকে শুরু করে সবাই চেনে আল্লাহর রহমতে। হ্যাঁ, ফারুক ভাইয়ের ইন্টার স্পোর্টস থেকে আমি সবসময় কিটস কিনতাম। ফারুক ভাই, ইমরান, সানোয়ার ইমরান ভাই দুজনের পার্টনারে ইন্টার স্পোর্টস আমাদের দোকান। তখন থেকে আমি, কেজি গোল্ড আসছে প্রথম, আকরাম ভাইরা খেলতো, লারসান, নতুন যেই ব্যাটই আসতো সেই ব্যাট আমি নিতাম।
এখান থেকে রাজবাড়ি। এটা একটা আপসেট সাবজেক্ট যে আপনার এত বড় একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটের, কিন্তু সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনাকে আমি লাস্ট খবরই পান না, আপনার কাছে খবরই আসে না। লালবাগ ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের 2 বছর ক্যাপ্টেন ছিলাম। লালবাগ ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, ক্যাপ্টেন ছিলেন? হ্যাঁ, সেকেন্ড ডিভিশন। আপনি কি বোলার না ব্যাটসম্যান? আমি অলরাউন্ডার ছিলাম। অলরাউন্ডার ছিলেন। বল বোলিং এ কি বল করতেন? আমি মিডিয়াম পেস বল করতাম। আচ্ছা। পরে বল আমার একটু প্রবলেম। আপনার জীবনে সর্বোচ্চ এক ম্যাচে কত উইকেট পেয়েছিলেন আর কত রান করেছিলেন? আমার রান, আমার সেঞ্চুরি নাই লিগে। আচ্ছা আমার 91 লাস্ট আর কি, সেঞ্চুরি পাইনি আমি। নার্ভাস 90? নার্ভাস 90 যাই হোক বলা যেতে পারে, ওটা কপালেরও ব্যাপার। আর উইকেট আমার 5টা ছিল আর কি, হ্যাটট্রিক সহ 5টা ছিল। হ্যাটট্রিক সহ 5টা হ্যাঁ, ছিল। এটা রাজবাড়ী ফার্স্ট ডিভিশন লিগে। ওই গল্পে ছিলাম যে আপনি ক্রিকেট খেলতেন এবং ওষুধ কোম্পানিতে ব্যাডমিন্টনটা আবার 8বার ন্যাশনাল খেলেছি। ন্যাশনাল খেলছেন? বাংলাদেশের ন্যাশনাল Wow. 8বার খেলেছি। রাজবাড়ী জেলা চ্যাম্পিয়ন আমি কয়েকবার। হ্যাঁ, বললাম যে আমি বুনিয়াদি প্লেয়ার আর কি, খেলাধুলার সঙ্গেই আর কি। আচ্ছা এগুলো তারপরে আপনার কিভাবে আপনি ক্যামেরার সামনে আসলেন ওই গল্পে? ক্যামেরার সামনে আসলাম একদিন, বর্দা মিঠুকে তো চিনবেন। হ্যাঁ 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 বর্দা হ্যাঁ। মিঠু আমরা একসাথেই বড় হয়েছি থিয়েটার রাজবাড়ি। তো উনি একদিন আমাকে ফোন দিলেন, যে ইকবাল তুই কোথায়? আমি বললাম বাসায়। ল্যান্ড ফোনে ফোন দিয়েছে। আমার বাবা বললো যে ফোন, মিঠু ফোন দিছে। হ্যাঁ বর্দা, কি অবস্থা? কয় তুই কোথায় এখন? আমি যাবি কোথায়? আমি তো পাংশার দিকে যাব। তখন আমি ওষুধ কোম্পানিতে কাজ করি, মোটরসাইকেল। হ্যাঁ। তুই যেখানেই যা, তুই আমার বাসা হয়ে তবে যা, আমিও তোর সাথে যাবো। আমি ঠিক আছে। আচ্ছা আমি বাসা থেকে বেরোয় গাড়ি নিয়ে তার বাসায় গেলাম, মোটরসাইকেল নিয়ে। হর্ন দিলাম, বেরোলো, নামলো। আমি কি ও চল, কয় সুখবর আছে একটা। আমি কি খবর? কয় ঢাকা থেকে একটা নাটকের টিম আসবে, হ্যাঁ। তা আমাদের শুটিংটা উঠাই দিতে হবে। আচ্ছা যেমন ওটা কি রাজবাড়িতেই? রাজবাড়িতে। মিঠু ভাইয়ের ছোট ভাই আবার 21 টেলিভিশনে HR ছিলেন। আচ্ছা সে আবার আমাদেরকে বলছে যে এরকম ব্যাপার, তোমরা নাটকটা করে দাও, তোমাদের ক্যারেক্টার থাকবে, আচ্ছা ভালো ক্যারেক্টার থাকবে, তোমরা নাটকটা করলে 2-3 দিন শুটিং হবে। ঠিক আছে। তো বর্দা বললো যে তাহলে কালকে ওনারা আসবে, তুই কিন্তু কালকে একটু সময় দিবি। আমি অবশ্যই সময় দেবো। হ্যাঁ। আমি আবার বাসা থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোইছি। হ্যাঁ এক ওষুধের দোকানে ব্যাগ রেখে মোটরসাইকেল হ্যাঁ। নিয়ে টিমের সঙ্গে, মোটরসাইকেল রেখে আমি টিমের সঙ্গে মাইক্রো নিয়ে টোটাল লোকেশন দেখাইলাম। বর্দা আমি লোকেশন পছন্দ হয়ে গেল। মিনাজ ভাই ছিল ডিরেক্টর। আচ্ছা আর টিভির মিরাজ ভাই? হ্যাঁ, আর টিম মানে তখন তো ইয়ে থেকে হুমায়ুন স্যারের ওখান থেকে ছেড়ে এসে ইটিভিতে জয়েন করলো। আচ্ছা তো উনার প্রথম কাজ, উনি আমাকে মানে লোকেশন পছন্দ করার পরে বললো যে আমরা শুটিং করবো অমুক তারিখ থেকে। ঠিক আছে, আচ্ছা। অমুক তারিখ থেকে শুটিং, অমুক তারিখ থেকে শুটিং। আমরা প্রিপারেশন নিয়ে শুটিংয়ে ব্যবস্থা দিয়ে দিলাম সুন্দরভাবে, সব সিস্টেমেটিক নিয়ে আমরা শুটিংয়ের ব্যবস্থা করলাম। শুটিং শেষ হলো, আমার 5টা সিকোয়েন্স ছিল, বর্দারও ছিল 5-6টা সিকোয়েন্স। বর্দার শিষ্য আমি আর কি। মাস্টার মানে সে এলাকার রংবাজ, আমি হলো তার ডায়নার। আচ্ছা জীবনের প্রথম নাটক। তো শুটিং শেষ হলে ওনারা চলে যাবে, তখন আমারে মিনাজ ভাই বলতেছে যে হ্যাঁ। আপনি 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 এত ভালো অ্যাক্টিং করেন, আপনি রাজবাড়ি কেন? হ্যাঁ। আমি কি রাজবাড়ি আমার বাড়ি, আমি এখানে চাকরি টাকরি করি, আমি থিয়েটার করতাম। তো আপনার কার্ডটা দেখি, কার্ডটা দিলাম, কার্ডটা ছিঁড়ে ফেলে দিল। কিসের কার্ড? আমি ওষুধ কোম্পানির আমার যে ভিজিটিং কার্ড ছিল, ছিঁড়ে ফেলে ধরুন। আপনি আপনি মিয়া শিল্পী মানুষ, আপনি এত ভালো অ্যাক্টিং করেন, আপনি কেন আপনার ওষুধ কোম্পানিতে কাজ করতে হবে? আপনি প্রতিদিন আমাকে ফোন দিবেন। আমি প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আপনি আমাকে ফোন দিবেন, আপনার দরকার আছে, কোনো টেনশন করবেন না, আমাকে প্রতিদিন ফোন দিবেন, আমি বলে দিলাম আপনার লাগবে। থ্যাংক ইউ। চলে গেল। 1 সপ্তাহ পর আমি ফোন দিয়ে বললাম সালাম আলাইকুম, মিনাজ ভাই কেমন আছেন? তো মিনাজ ভাই বললো মিয়া ভালো আছেন আপনি? শোনেন আপনার 15 তারিখে কি অবস্থা? 15, 16, 17 আপনার 3 দিন শুটিং, আপনি 14 তারিখে চলে আসবেন। আমি জি ভাই। কি কিরকম কি? এই ক্যারেক্টার, আপনি এইরকম কস্টিউম নিয়ে চলে আসবেন। আমি তো বাগবাগম পায়রাম। যখনই আমি ফোন দিলাম, তাকে ফোন দিতাম, তখনই সে আমাকে একটা ডেট বলতো যে অমুক তারিখে আপনি চলে আসবেন, 2 দিন 3 দিন 4 দিন শুটিং করে এবং উইথ পেমেন্ট, আমের মধ্যে পেমেন্ট দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম আমি 2 বছর কাজ করলাম রাজবাড়ি থেকে? চাকরির সঙ্গে আমি এই অভিনয়টা করতাম। আচ্ছা এসে কাজ করে চলে যেতাম রাজবাড়িতে চলে যেতাম। এরকম 2 বছর পরে আমি চিন্তা করলাম এটা হয় না। প্রথম নাটক কোনটা ছিল? প্রথম নাটক ছিল ঢোল। ঢোল। ডিরেক্টর কে ছিল? আমাদের থিয়েটারের একটা নাটক ছিল, সেটা হচ্ছে না না টেলিভিশনে। টেলিভিশনে থিয়েটারের একটা নাটক, নাম হচ্ছে 14 গোষ্ঠীর পিন্ডি। সেটা হচ্ছিল
সৈয়দ শামসুল হক স্যার রাজবাড়িতে যে শুট করছিল মঞ্চের নাটক, ওটাকে আউটডোরে শুট করে বিটিভিতে চালাইছিল, ওটা হলো প্রথম নাটক। আচ্ছা। ওখানে একটা গ্রামবাসী চরিত্র ছিল, ওটা আর একদম আর first। ঢাকায় এসে প্রথম নাটক কোনটা ওটা ছিল? ঢোল, ঢোল। ঢোল ডিরেক্টর নাটক, কে ছিল? মিনাজ ভাই। আচ্ছা। মিনাজ ভাই, তো ওখানে মোশাররফ ভাইও ছিলেন। মোশাররফ ভাই অনেক ছোট একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা। ইয়ে আছে না, ওই যে আমাদের ওই যে মুরাদ, আরমান পারভেজ মুরাদ। হিরো ছিল। মিঠু আপা, সাইমন রিং এর ওয়াইফ, মিঠু আপা আচ্ছা। বড় হিরোইন ছিলেন। আর ওই নাটকে মোশাররফ ভাই ছিল হলো ধুলির করতাল বাজাইতে, কোনো ডায়লগ আচ্ছা বাজি আচ্ছা। নাই তার, শুধু সে করতাল মানে ওই বাজাইতো। নাটকে মোশাররফের কোনো ডায়লগ ছিল না? না, ওই নাটকে আমি মোশাররফ ভাইকে বলছিলাম যে ভাই আপনি এত ভালো অ্যাক্টিং করেন কিন্তু আপনাকে ওইভাবে আমরা পাই না। তখন মোশাররফ ভাই দুঃখে আড্ডার মধ্যে চোখে পানিও চলে আসছিল তার। সে বললো যে ইকবাল ভাই কি বলবো, আজকে যে নাটকটা করে যাচ্ছি আমরা, এই নাটকে মেইন পার্টটা আমারই করার কথা ছিল। আমি আসছিলাম ঢাকা থেকে যে এই পার্টটা আমি করব, রাজবাড়িতে এসে শুনি যে পার্টটা মুরাদ করবে, আমি করব তার করতাল, করতাল বাজাবো। আমি ঘুরে গেল কেন? ওইটাই একটা রাজনীতি, সে দুঃখের কথা বললো আর কি। সে জানে না, সে যাওয়ার পরে জানলো যে তার পার্টটা না ওটা। আচ্ছা। তো আমি মোশাররফ ভাইকে বললাম যে ভাই আপনি চালায় যান, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনি কাজ করে যান, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। 3 বছর পরে এই মোশাররফ ভাইয়ের সাথে আমার দেখা, সে আমার জড়া ধরে আর ছাড়ে না। ইকবাল ভাই আপনি আমাকে কি বলছিলেন, আর তখন তার কোনো ডেট দিতে পারে না কাউকে, এইরকম অবস্থা। 3 বছর, মাত্র 3 বছর, এই শুরু হলো মোশাররফ ভাই, আর আমি ওইখান থেকে চলছি। ওইটা কত সাল ছিল? ওটা ছিল 2001 সাল, 2000 না 2002, ঢোলে? হলে 2002 সাল। তো যাই হোক, কাজ ওই চরিত্র শিল্পী হিসাবে ইন করলাম। তো মিনাজ ভাইয়ের অনেক বড় সাপোর্ট, এটা আমি বলবো না, কারণ উনি আমাকে অনেক বড় আশ্বাস, মানে সাহস যোগাইছে যে আপনি অনেক ভালো আর্টিস্ট নিয়ে আপনি কেন এখানে, আপনাকে প্রতিদিন আপনি ফোন দিবেন, আমি কোনো মাইন্ড করবো না। তা আমি ফোন দিলাম, এবং যখনই দিতাম তখনই সে আমাকে একটা করে কাজ দিত। একটা পর্যায়ে আমি এই চাকরিটাকে ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসলাম। চাকরি যখন ছেড়ে দিয়ে বাসায় বললাম যে আমি রেজিগনেশন দিয়ে আসছি, কেন, আমি এই কাজটা ভালো লাগতেছে না, আমি আর কয়দিন করলে পাগল হয়ে যেতাম। এখন কি করবা, আমি ঢাকায় চলে যাবো, ঢাকায় যাই দেখি কিছু করা যায় কিনা। তা আমার বউ বললো যে তুমি তো পাগল হয়ে গেছো। আমি কেন, তুমি চাকরি ছেড়ে আসলা, তুমি আমাকে বললে না, বাবাকে বললে না, মাকে বললে না, কাউকে কিছু বললে না, বলে তুমি চাকরি ছেড়ে দিয়ে আসলা, আর এখন এসে বলছো চাকরি ছেড়ে দিচ্ছি, তুমি এখন ঢাকায় যাবা, কি করবা বলো তো, আমি ঢাকায় অভিনয় করবো। তখন সে 1 মিনিটের জন্য নীরব হয়ে গেল, বললো যে তুমি আসলেও পাগল হয়ে গেছো, তুমি নিজের চেহারা কখনো আয়নায় দেখো না। আমি জন্মের পর থেকে নিজের চেহারা আয়নায় দেখে আসতেছি। তুমি জানো কত সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে বেড়ায়, তাদের তো সুযোগ হয় না, তুমি কিভাবে নাটকের কথা ভাবতে পারলে। আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা তুমি জানো না। আমি থিয়েটারে অ্যাক্টিং করতাম, আমি থিয়েটারে পুরস্কারও পেয়েছি আমি কম্পিটিশনে। এই ব্যাকগ্রাউন্ড তো তুমি জানো না। তো ওই ভরসা থেকেই আমার জিনিসটা, আমার এই বিদ্যাটা আমার জানা, এটা আমার খুব সহজ। আমি 2 বছর ধরে করি, তুমি জানো না, আমি নিয়মিত 2 বছর অভিনয় করতেছি। হ্যাঁ। শুধু ঢোল নাটকের শুটিং হয়েছে এটা তুমি জানো। তো পরবর্তীতে 2 বছর কিন্তু আমি ঢাকায় যাই মিটিং এর কথা বলে, আমি মিটিং না, শুটিং করি। 2 দিন 3 দিন কিসের মিটিং, আমাদের ফার্মাসিউটিক্যালসে একদিন মিটিং হয়। আমি 3 দিন 4 দিন বিভিন্ন সময় মিটিং এর কথা বলে চলে যেতাম। বউ যেহেতু এই নাটক পছন্দ করে না, এটা আমি বুঝে ফেলছি। পরবর্তীতে আমি চাকরি ছেড়ে দিয়ে ওই আসার পরে সে তো খুব অখুশি আর কি। তো একটা পর্যায়ে 2-3 বছর যাওয়ার পরে সে খুশি হওয়া শুরু করলো যে না আসলে সুইচটা একদম রাইট সুইচ। কাজে দিচ্ছে। এখন তো আরো, হ্যাঁ। এখন তো সবাই আল্লাহর রহমত চেনে, এটা নিয়ামত আর কি। এই কৃতকর্মের ফল আমি মনে করি। প্রথম সিনেমা কোনটা ছিল? প্রথম সিনেমা রানী কুঠিরের বাকি ইতিহাস, ওটাও আরেকটা এক্সপিরিয়েন্স। বর্দা মিঠু আমি একসঙ্গে থাকতাম তখন, ইভেন দুইজনকে একসাথে কল, সামিয়া জামান আমরা, হ্যাঁ। ইকবাল আপনাদের তো একটা ছোট্ট একটা ক্যারেক্টার, আমি সিনেমা করছি, এখানে আপনাদের একটা ক্যারেক্টার যদি করেন, আমি অবশ্যই করবো, কেন না, একটা সিকোয়েন্সিয়ালও করবো। তাকে গুলশানে ডাকলো, আসলাম গুলশানে। গুলশানে এসে কথাবার্তা বললো, সবজি করলো, তো কাজটা করলাম। ধনবাড়িতে ছিলাম 10 দিন। ওটা আরেকটা মজার বিষয়, 10 দিন শুটিংয়ে ছিলাম, আলমগীর ভাই, ফেরদৌস ভাই, পপি আপা, মিনু মামা, তারপরে মোমো মোর্শেদ, আমরা সব একসাথে ছিলাম। 10 দিন শুটিং করলাম ভাই। সিনেমা দেখতে গেলাম, সিনেমা দেখতে যেয়ে দেখি যে কাশেম যে ক্যারেক্টারটা করলাম আমি, এই ক্যারেক্টারটা খুঁজেই পাই না।
দুইটা জায়গায় পাইলাম আমি। একটা জায়গায় কাশেম কলম দে, কলম নিয়ে এসে দিলাম। আরেকটা জায়গায় দেখা গেল যে বাগান পরিষ্কার করতেছে। 3 নাম্বার কর্মচারী, কর্মচারী 3টা ওই জমিদার বাড়িতে। সিনিয়র হলো মিনু, মেজ হলো মোহাম্মদ, আমি হলো ছোট। তো কাশেম ওই দুইটা জায়গায় আমি দেখে আমি অবাক হলাম। 10 দিন আমি অনেক জায়গায় কাজ করলাম, কিন্তু ওখানেও কি পলিটিক্স? পলিটিক্স না, ওইটা রাখে নাই, কিংবা আমার ওরকম কোনো কিছু ছিলও না ভাই। আচ্ছা, এমন যে জোরালো কোনো সিকোয়েন্স ছিল কেটে দিচ্ছে না, এরকম কিছু না। ক্যারেক্টারটাই ছিল এরকমের। 3 নাম্বার ছাগলের 3 নাম্বার বাচ্চা, এই কলম নিয়ে আয়, বাজার করে নিয়ে আয়, গাছ পরিষ্কার করতেছি, এইগুলা ক্যারেক্টার। আমি তারপর আমি আপনার পলিটিক্স এর কথা যেহেতু আসছে, এই বিষয়ে একটা কোশ্চেন করে রাখি, সেই সঙ্গে আরেকটা কোশ্চেন করে রাখবো। আপনি কি সিনেমায়, সবাই বলে সিনেমায় অনেক পলিটিক্স, সিনেমায় মানে নাটকের মানুষ সিনেমায় গিয়ে টিকতে পারে না পলিটিক্স এর কারণে, এবং প্রপার সম্মান পায় না, এই বিষয়টা আপনি কতটা ফেস করছেন? আমি ওইভাবে ফেস করি নাই, তবে ইগনোর তো করেই। এফডিসি যারা এরা তো টেলিভিশন পারফর্মারদের, এরা তো একটু খাটো চোখেই দেখে, ছোট পর্দার আর ছোট। আমি তো অভিনয়টাকে কখনোই আমি দুইভাবে ভাগ করতে পারি না। সিনেমা, এই টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, এটা আমি কখনোই আলাদা করতে পারি না। কারণ আমি যেহেতু পারফর্মার, আমি যখনই একটা ক্যারেক্টারে প্লে করতে যাই তখন কিন্তু আমার মাথায় থাকে না যেটা সিনেমা নাকি, আমি তো ক্যারেক্টারটাকেই পোর্ট্রেট পোর্ট্রেট করেন। করতে চাই। ইকবাল ভাই, আপনি 160টা সিনেমা করছেন, এর মধ্যে মনে পড়ে কোন সিনেমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? হ্যাঁ, আসলে সিনেমা তো এই আমার 160টা, কোয়ান্টিটি 160টা। কিন্তু এখানে মনে করেন যে মানে একটা সিনেমাতে একটা সিকোয়েন্স, ওটাও একটা সিনেমা হয়ে গেছে, তাই না? তো ছোট ছোট ক্যারেক্টার অনেক করেছে, কিন্তু আমার কাছে ভালো লাগার সব জায়গায় যে যে ক্যারেক্টারটাই করেছে, ভালো লাগার জায়গাটা থেকেই করেছে আর কি। হ্যাঁ, আপনি দর্শকের কাছ থেকে কোন চরিত্রটার জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন? এই যে এর মধ্যে একটা ঢাকা একটা সিনেমা গেল, ঢাকাটাক দীপঙ্কর দীপনে, ওখানে ওটা একটা, একটা ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ, উনি আমাকে ফোন দিয়ে বললো যে ইকবাল মামা, আপনার তো একটা, আমরা তো সিনেমা করতেছি, প্রথম সিনেমা, আপনার কিন্তু ছোট একটা পাঠ করতে হবে। আমি তো অবশ্যই, কেন করবো না, আপনার প্রথম সিনেমা না পাঠ করলে তো আমি খুব কষ্ট পাবো। কালকে একটু অফিসে আসেন, গেলাম। তো শোনেন, আপনার একটা ক্যারেক্টার যেটা হচ্ছিল, আপনি মাদক সম্রাট, চোরাচালানির সাথে জড়িত। আপনি প্রতি বছর একটা করে অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠানে নাচ হয়, গান হয়, আপনি মদ খান, এর মধ্যে আপনার সবাই ক্লায়েন্টরা থাকে, এর মধ্যে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আপনার ইন্টারোগেশন সেলে আর্গুমেন্ট করবে। তো এই হলো ক্যারেক্টার, আমি করা যাবে। তো আইটেম সং থাকবে একটা, আর আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে ওইখানে। এই সিনটা আমরা আগে করবো, যে অ্যারেস্ট করে নিয়ে যায় শতাব্দীর সাথে একটা ইন্টারোগেশন সেল। আমি হ্যাঁ, কবে করবেন? 23 তারিখে। আমি ঠিক আছে। চলে গেলাম ইসে, আরে কোক স্টুডিওতে, ওখানে শুটিংটা হলো 0.5 ঘন্টা 1 ঘন্টা শুটিং শেষ। দীপঙ্কর জীবন আমাকে বলছে, মামা আমরা আইটেম সংটা করবো, আপনাকে জানাবো, আগে জানাবো। ঠিক আছে। কিন্তু আমি যাওয়ার সময় চিন্তা করলাম আইটেম সং, এটা আমি বিশ্বাস করতে পারি, এতটুকুই হয়তো ক্যারেক্টার। আইটেম সং আমার মাথায় নাই। হঠাৎ 1 মাস পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে মামা, আপনার কিন্তু 18-19 লাগবে 2 দিন গানের জন্য। আমি হ্যাঁ ঠিক আছে, ফাঁকা ছিল আমার। তো 2 দিন আমরা এফডিসিতে শুটিং, এফডিসিতে গেলাম, 2 রাত শুটিং করলাম। এই টিকাটুলির মোড়ে একটা অফিসার সিনেমা হল হ্যাঁ, রয়েছে। তো গানের টিউজিকের সাথে আমি নিয়ে মার্চ করলাম। ওদের নাচ চলতেছে, আমি এদিকে মার্চ করলাম, এই মদের ইয়ে আছে হাতে, খাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, মজা দেখছি তো। করতেছি। তা আমার মতো করে আমি স্কেল নিয়ে আগায় গেছি আর কি। আপনার কোনো কোরিওগ্রাফি দীপঙ্কর ছিল না, আপনার নিজস্ব কোরিওগ্রাফিটা? নিজস্ব, বললাম কি, আমি লাস্ট ও পরের দিন, যে দ্বিতীয় দিন শুটিং শেষ হওয়ার পরে আমি দীপন মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আমি 2টা রাত শুটিং করলাম, আপনি একটি জায়গাও আমাকে কোনো কারেকশন দিলেন না, একটি জায়গাও না যে এটা এরকম করেন। কয় মামা একদম উড়ে গেছে, কারণ আমি নিজে থেকেই দিয়েছি। তো ওইটা ম্যাসিভ আকারের একটা সাড়া হ্যাঁ, পেয়েছিল আর কি। বয়স্ক লোক, ছোট পোলাপান, সবাই ওটাকে মানে তবে আমার ভালোভাবে চোখে আপনার একটা ক্যারেক্টার আমার এখনো ভাসে, আপনার করা চোরাবালি সিনেমায় সম্ভবত আপনি কাউকে স্টেপ করছিলেন ছুরি দিয়ে, না? চোরাবালিতে ছোট একটা ক্যারেক্টার ছিল আমার, ওটা একটা। এবং ওইখানে আপনার ফেসের যে এক্সপ্রেশনটা, ভয়ঙ্কর একটা এক্সপ্রেশন ছিল। তো আমাকে হিরোই মেরে ফেলে আমাকে। হ্যাঁ, ইন্দ্রজিৎ নাকি নাম ওনার, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। সে ছোট থাকে, চার দোকানের কর্মচারী থাকে।
চা নিয়ে আসে, চাটা ভালো হয় না, ওর গায়ে ঢেলে দিই, ওর রাগে আমার অস্ত্র দিয়ে আমাকে মেরে মেরে ফেলে। তার আগে একটা সিগন্যাল ছিল, ওটা কেটে ফেলছে। ওই আর দৃশ্যটা বাংলাদেশ কিন্তু আমার চোখে এখনো ভাসছে। এরকম ছোট ছোট অনেক, যেরকম যাকে হাওয়াতেও কাজ করেছি একটা হ্যাঁ, ক্যানভাসের ক্যারেক্টার শুরুতেই। হ্যাঁ, এরকম অনেক এক সিন দুই সিন অনেক ক্যারেক্টার করেছি, যেটা এখনো মনের খোদা আপনাকে মেটে নাই। আপনাকে আপনার সঙ্গে আপনার ভক্তদের বা আপনাকে যারা ভালোবাসে এরকম দুই একটা ঘটনা বলেন না, যে ইন্টারেকশনটা, যে হঠাৎ করে আপনাকে রাস্তায় পেয়ে গেছে, তাদের যে হ্যাঁ, এরকম রিয়েকশনটা। এরকম ইন্টারাকশন অনেক আছে। যেরকম একটা নাটক করেছিলাম, সেটা হচ্ছিল বগুড়াতে, যে মুক্তিযুদ্ধের গল্প ছিল। তো ওখানে আমি একটা রাজাকারের চরিত্র করেছি। তো ওইখানে আমাকে, আমি অনেক মুক্তিযোদ্ধাদের মারি, সাধারণ মানুষদেরকে মারি। একটা পর্যায়ে আমাকে যে মাইটটা দেওয়া হয়, এই মাইটটা জনগণ নিতে পারে না। আমাকে মেরে পুরো রক্তাক্ত করে ফাঁসি থেকে গাছে ঝুলায় রাখছে। আমি ঝুলতেছি, জিভে এরকম রক্তে টপ টপ করে পড়ছে সারা শরীর। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মৌচাক মৌচাক দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যাবো মগবাজারে। এক মহিলা দূর থেকে আমাকে দেখছে, বয়স্ক, 50 ঊর্ধ্ব বয়স, একদম আমাকে হাত স্টপ করাই দিচ্ছে। হেঁটে যাচ্ছে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি অভিনয় করেন না? জি। আমি তো ভয় পাই, জি। না না না, আপনি অভিনয় করবেন না, আপনি এরকম অভিনয় করবেন না। জি, আমি বুঝি নাই। না না না, আপনাকে কালকে আমি দেখে আমি ভয় পেয়েছি, আপনি এই ধরনের অভিনয় করতে পারেন, আপনি কেন অভিনয় করতে হবে আপনার, এরকম এরকম মরার সিন এইভাবে করে। মানে সে রীতিমতো আমাকে শাসন করতেছে যে এটা করেন না, এটা আমি খুব কষ্ট পাইছি, এটা একটা এইভাবে মানুষ। হ্যাঁ, আমি বলি, না এটা তো অভিনয় ছিল আন্টি, আসলে এটা ক্যারেক্টারের জন্য অনেক কিছু করতে হয়। তো এইভাবে ঝুলে ভয়ঙ্কর, এটা আপনার আব্বা মা দেখলে কি, এটা কি দেখানো যায়, এগুলো এইভাবে করবেন না। আর আপনি আমাকে রীতিমতো একেবারে উপদেশ দিয়ে চলে গেল। এরকম গেল, আমার বাড়িওয়ালাও সেম এই নাটকটা দেখে এরকম একটা মন্তব্য করলো। আর তাছাড়া এমনি তো অনেক দর্শক ইন্টারাকশন। একজন আমাকে একটা নাটক করলাম গত কোরবানি ঈদে, চাঁদের হাট নামে, লাস্টে দুইটা সিন ছিল। এই পাসপোর্ট অফিসের উপপরিচালক, উনি বেলি রোডে আমার সাথে দেখা, লম্বা চড়া এক ভদ্রলোক, উনি আমার হাত ধরে হাত ছাড়ে না। কয়, ভাই আমি অনেকদিন চোখের পানি ফেলতে পারি নাই ভাই, কিন্তু এইবার নাটকে চাঁদের হাটে আপনি আমাকে চোখের পানি ফেলে দিচ্ছেন। আমি কিরকম বুঝি নাই। কয়, ভাই এত দারুণ অভিনয় করছেন, সাবলীল অ্যাক্টিং করছেন, আমি চোখের পানি রাখতে পারিনি। আপনার ভাবি বলতেছে, তুমি কাঁদতেছো? হ্যাঁ, আমি উত্তর দিতে পারি নাই, এত ভালো অ্যাক্টিং করছেন, আমার জড়ায় ধরছে। আপনার চা খাওয়ার দাওয়াত করলো, আমার ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছে উনি, চা খাওয়ার দাওয়াত আমার অফিসে অবশ্যই আসবে। ঠিক আছে, যাওয়া হয়নি আর কি। এরকম তো দর্শকের মানে এই উৎসাহটা পাচ্ছি দর্শকের কাছ থেকে, যে এই স্পিরিটটা আমাকে আগামী দিনে কাজ করার অনুপ্রেরণা অনুপ্রেরণা। যোগাচ্ছে। এবং এতদিন করে যাচ্ছি আসলে দর্শকের কারণে, দর্শকরা যে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসার কারণে আমি কাজের স্পিরিট পাচ্ছি, আগামীতে আরো ভালো কাজ করার মানে স্পৃহা পাবো আর ইকবাল কি। ভাই, রিসেন্টলি আপনি আমাদের মেগা স্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। হ্যাঁ, সঙ্গত কারণে সিনেমার নামটা বলতে পারছি না, তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন আপনার? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ওনার সঙ্গে একদিন শুটিং ছিল আমার, এটাই ফার্স্ট ফিল্ম ওনার সঙ্গে। এবং আমার সৌভাগ্য যে এই সিনেমাতে আমি কাস্ট হয়েছি। যারা কাস্ট করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। ডিরেক্টর রায়হান রাফি ভাই আছেন, কাস্টিং ডিরেক্টর স্বাধীন আছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ এত গুণী শিল্পীদের মাঝে আমাকে ছেড়ে দিছে, আমাকে দেখা যাবে, এটা আমি খুবই প্রাউড ফিল করছি যে একটা ভালো সিনেমায় আমাকে দেখা যাবে। এটা খুবই আমি আনন্দিত। এবং সাকিব ভাইয়ের ব্যাপারে বলবো যে উনি মেগা স্টার হওয়ার যোগ্য। উনি অনেক সুইট, এবং শুটিং স্পটে কোনো রকম কোনো ঝামেলা নাই, এবং কোনো রকম কোনো পাউলি নাই, কোনো রকম কোনো স্টারিজম নাই। আপনি তো আপনার 160টা সিনেমায় অনেক হিরোকে দেখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সকল হিরো থেকে কেন শাকিব খান আলাদা? আসলেও আলাদা, মানে কি আসলেও কি আলাদা। কারণে আলাদা? কি কারণে আলাদা? উনি ক্যারেক্টার নিয়ে উনি থাকতে চায় আর কি, ক্যারেক্টার নিয়ে থাকে, কথা কম বলে। আমি দেখলাম সারাদিনে কথা আড্ডাবাজি নাই, কোনো কথা নাই, উল্টাপাল্টা কথা নাই। হ্যাঁ, উনি ওনার মতো করে শর্ট দিচ্ছে, বসতেছে, প্রয়োজনীয় কথা বলতেছে, কোনো ফালতু কোনো আড্ডা নেই। আর আমাদের অনেক হিরো আছে, হাসাহাসি কেলা কেলি করতেছে, হ্যাঁ, ক্যারেক্টার থেকে ছুটে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য এসে আবার ডাকতেছে, শর্টে যেয়ে শর্ট দিয়ে চলে আসছে। ওনার মোবাইলের পেইন নাই ওরকম,
ওনার সেটে ওনার হাতে আমি ফোনই দেখি নাই। না না না, আমি অবাক হয়ে গেলাম, ওনার কোনো মোবাইলের কোনো পেইন নাই। তার মানে একটা আর্টিস্ট কত, এইটা দরকার একটা আর্টিস্ট, সে মেন্টালি একদম ফ্রি থাকতে হবে অভিনয় করতে গেলে। যে জিনিসটা ওনাকে আমি পাইছি, উনি কেন সুপারস্টার হবে না, উনি আরো অনেক বড় কিছু হবে এই উপমহাদেশের, আমার বিশ্বাস, যদি এই ধারাটা বজায় রাখে। আপনি মোশাররফ ভাইকে নিয়ে একটা কথা বলছেন, সেটা 3 বছর পরে ফলেছে। আজকে সাকিব ভাইকে নিয়ে একটা কথা বললেন। সাকিব ভাইকে নিয়ে আমি আগেও বলেছি, গত ঈদেও আমি জি টিভির একটা ইন্টারভিউতে বলছি, হ্যাঁ, হ্যাঁ সাকিব ভাইয়ের সঙ্গে কোনো তুলনা হয় বাংলাদেশের কারো? অনেকেই তুলনা করতে চায়, অনেকেই কথা বলে, তারা মানে বোকার রাজ্যে বাস করে। সাকিব খানের কেনি নদের যোগ্যতাও নাই বাংলাদেশে কোনো হিরো, আমি মনে করি। অনেক হিরো দৌড়াদৌড়ি করতেছে, নোবডি ওয়ান তার সাথে কম্পেয়ার করার মতো একটি হিরো নাই। হ্যাঁ, আপনি যে ভবিষ্যৎ পারিটা করলেন সাকিব ভাইকে নিয়ে, যে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ নায়ক তিনি হতে চলেছেন, অবশ্যই। তো মোশাররফ ভাইয়ের ব্যাপারে আপনার সেই কথাটা 3 বছর লেগেছিল, হ্যাঁ, সাকিব ভাইয়ের ব্যাপারে আপনার সেই কথাটা সাকিব বোধ তো করি যে 2-3 প্রতিষ্ঠিত, বছরের সাকিব মধ্যে। তো প্রতিষ্ঠিত। হ্যাঁ, এরকম সাকিব না, তো যেমন এখন ধরেন যে উপমহাদেশে সাকিব সালমান ভাই যে খান। ইউরোপ আমেরিকাতে চলতেছে, হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে হলিউডের সিনেমার পাশাপাশি তার সিনেমা চলতেছে, চলছে এটা না, বিরাট ব্যাপার। যেমনটা আমরা সালমান খান, শাহরুখ খান, আমির খানের সিনেমার যেরকম একটা ব্যাপকতা দেখি, হ্যাঁ, ওই ঠিক ব্যাপকতার ওই দিকে যাচ্ছে, ব্যাপকতার দিকে শাকিব যাচ্ছে খানের যাচ্ছে ব্যাপকতা এগিয়ে এটা যাচ্ছে। খুবই খুবই খুশির খবর হ্যাঁ, আমাদের। এটা খুবই খুশির খবর। এবং ডে বাই ডে এটা হচ্ছে, এটা আমাদের জন্য অনেক খুশির খবর, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং একটা কথা, আরেকটা কথা আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই বা আপনার কাছে জানতে চাই। অনেকেই একটা কথা বলে যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি একমাত্র শাকিব খান টিকিয়ে রেখেছে। এটা এই বিষয়টা আপনি কিভাবে বা হ্যাঁ হ্যাঁ, আমার দেখছেন? কাছে তাই মনে হয় যে একটা হিরো উনি যদি সিনেমা এখন না করে বাংলাদেশে, তো চিন্তা করেন যে বাংলাদেশে এই 500 পরিবার চলতেছে তার সিনেমার। এই যে একটা সিনেমা এখন যেটা আমরা করলাম, রায়হান রাফি ভাইয়ের সিনেমাটা, এই সিনেমায় কত আর্টিস্ট, কত ক্রু, কত কাজ করছে, এদের রুটি রুজির ব্যবস্থা কিন্তু এখান থেকে হয়েছে। উনি বছরে 2টা সিনেমা যদি বাংলাদেশে করে, তাও ইন্ডাস্ট্রি লোকজন খেয়ে পড়ে বাঁচবে, আমার কাছে মনে হয়। সেটা তো ইন্ডাস্ট্রির লোকজন খেয়ে পড়ে বাঁচবে, এটা ঠিক আছে, কিন্তু সিনেমাই তো থাকবে না সিনেমা থাকবে ঠিকঠাক না মতো। বললে তো, এখন সিনেমাকে রাখতে হলে পরে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে, যেরকম এই যে এখন যেটা আমরা করতেছি, এইভাবে এই সিনেমাগুলো কিন্তু টিকে যাবে কিন্তু। ইকবাল ভাই, আপনি একজন দীর্ঘদিন আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই, কেন শাকিব খানের পরে আরেকটা শাকিব খান হচ্ছে না বা পাচ্ছি না বা সম্ভাবনা দেখছি না, বা আর সম্ভাবনা আছে কিনা আর কারো হওয়ার? হ্যাঁ, একজন যেমন সালমান শাহ যখন ছিল, সালমান শাহর সময় ইলিয়াস কাঞ্চন ছিল, রুবেল ছিল, আমিন খান ছিল, মান্না ছিল, অনেকেই ছিল, কিন্তু হ্যাঁ, শাকিব খানের বেলায় কেন আর কোনো হিরোর নাম ওইভাবে বলতে পারি না? না ওইভাবে নাই। তারপরে মনে করি যে এটা তো আসলে এটা তো সিস্টেম, এই সিস্টেমটাই মেনে নিতে হবে যে এ, রাজত্ব একজন কেউ সারা জীবন করতে পারে না। হ্যাঁ, পরিবর্তনশীল পৃথিবী। আজকে সাকিব ভাই নাই, থাকবে না একসময়, সাকিব ভাইয়ের জায়গায় যে কোনো একজন আসবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা এখনো ফাইন্ড আউট করতে পারছি না তার। মানে এই দুর্বলতাটা কোথায় অন্যান্য হিরোদের? তারা কেন পারছে না এই জায়গায় আসতে? হ্যাঁ, এটা তো আসলে কঠিন প্রশ্ন, পারছে না কেন, গল্প আমার মনে হয় আমাদের চিন্তা, আগের আলোচনার ভিতরেই এই উত্তরটা আছে, হ্যাঁ আছে না যে উত্তরটা? শাকিব খান সেটে যে অ্যাটিটিউড, হ্যাঁ, একবার মোবাইল নাই, কোনো অন্য কোনো দিকে আড্ডা নাই, এই ক্যারেক্টার নিয়ে জিনিসগুলো তো পড়ে না। থাকা, এখন তাই না? আমাদের সিনেমায় আমাদের মনে করেন যে একটা সিনেমা যদি কোনো রকম কোনো ছোটখাটো ভাবে একটু ভালো হয়ে গেলে পরে সেই হিরোকে আর খুঁজে পাওয়া যায় না, কলার উঁচা হয়ে যায়, কথা বলা যায় না। হ্যাঁ, তাহলে তার হবে না ভাই, হবে না, এত শোডাউন তো এবং নিতে পারবে না। দেখেন শাকিব খান কত বড় একজন মেগা স্টার, আপনার সঙ্গে, আপনি তার সঙ্গে যখন দাঁড়িয়েছেন, তার সঙ্গে আপনার ব্যবহারে তাকে কি মনে হয়েছে সেই ধরনের কোনো আচরণ আপনার সঙ্গে না না দেখাইছে? না, সে আমার সঙ্গে ইম্প্রোভাইজ করলো, দারুণ, আমিও রিয়াকশন দিতে মজা পাইছি, মজা লাগছে যে সে আমাকে বললো সে এই আপনাকে কোঅপারেট করছে কতটা? ভালো কোঅপারেট করছে। একটা সিন ছিল তার সাথে আমার, ওই এক সিনেই আমার সঙ্গে 12-13 অথচ জন। ইকবাল ভাই, আমি নাম বলবো না, এরকম অনেক সুপার স্টার আছে যারা এখনো সুপার স্টার হয় নাই বা মেগা স্টার হয় নাই, সেই স্টাররা তাদের সামনে কেউ যদি সামান্য ভুল করে, ওকে একবারে 14 উদ্ধার করে দেয়। সে আমি তাকে তাদের আর্টিস্ট শেখা উচিত যে মেগা স্টার হইতে হলে কতটা বিনয়ী হতে হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা সাকিব খানের কাছ থেকে শেখা উচিত। তাদের সময় তাদের নিয়ে কথা বলাই ঠিক না, কেননা তাদের সময় বেশি দিন তারা পাবেও না। কারণ মানুষ এত বোকা না যে একজন অশিল্পীকে শিল্পী হিসাবে কতদিন তারা নিয়ে যাবে বলেন। যে এখন একটা শিল্পী যদি প্রমাণ করে দেয় যে আসলে সে শিল্পী না, শিল্পী হওয়ার যোগ্যতা নাই তার, কত দূর আগাবে বলেন? আপনি একজন ভালো ডিরেক্টর হিসেবে আপনি কি তাকে কি নেবেন?
দেবেন না আমাকে। ইকবাল ভাই একজন শিল্পী হওয়ার জন্য সবচেয়ে বড় গুণটা কি থাকা উচিত? অনেক আসলে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হতে হবে। প্রথম শর্ত হচ্ছিল একটা ভালো মানুষ। পরিধি ভাই আমাকে বলছিল যে ইকবাল, শিল্পী হতে গেলে প্রথম একটা শর্ত হলো ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হতে হবে। ইকবাল ভাই আপনার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম। সময় চেয়েছিলাম 10 মিনিট, কিন্তু কখন যে সময় পার হয়ে যাচ্ছে, আমাদের আড্ডা প্রায় 30 মিনিট পার হয়ে গেছে, কিন্তু টেরি পাই নাই। দেখা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের মতো আড্ডাটা শেষ করছি ইকবাল ভাই। ওকে। শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রি এখন ঘুরে দাঁড়ানোর দিকে। যে আপনারা সিনেমাগুলো দেখবেন, আমাদের নাটক দেখবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন, যাতে ডিরেক্টররা সিনেমা বানানোর প্রতি আগ্রহ পোষণ করে, প্রডিউসাররা আসে। দর্শক সিনেমা হলে না গেলে পরে তো প্রডিউসাররাও ওইভাবে আগ্রহ দেখাবে না। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ঈদের সিনেমাগুলো দেখবেন, হ্যাঁ, ভালো মন্দ বিচার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।